আচ্ছা, বাংলাদেশের আইটি সেক্টর নিয়ে তো চারপাশে অনেক কথা হচ্ছে, তাই না? বলা হচ্ছে এটা আমাদের অর্থনীতির নেক্সট বিগ থিং। কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে ঠিক কোন বিষয়গুলো আমাদের জানা দরকার? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই একটু ঘুরে দেখি। আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের কাজকে সাপোর্ট করতে পারেন। আর হ্যাঁ, ভবিষ্যতের এরকম বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর একদম সাথে সাথে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন কিন্তু। চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা দারুণ সংখ্যা দিয়ে। $1.9 বিলিয়ন ভাবা যায়? এটাই কিন্তু 2023 সালে বাংলাদেশ থেকে আইটি সেবা রপ্তানির মোট পরিমাণ। মানে শুধু এই একটা ফিগারই যথেষ্ট এটা বলার জন্য যে আমাদের আইটি সেক্টর এখন আর ছোটখাটো কোনো ব্যাপার না, এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আর গ্রোথের স্পিডটা দেখুন, মাত্র 5 বছর পেছনে যাই। 2018 সালে এই রপ্তানি ছিল প্রায় $800 মিলিয়ন, আর আজ $1.9 বিলিয়ন, প্রায় দ্বিগুণেরও বেশি। আর সরকারের টার্গেট তো আরও অনেক বড়, $5 বিলিয়ন। বুঝতেই পারছেন এই রকেট গতির গ্রোথটাই কেন ইনভেস্টরদের এত আকর্ষণ করছে। তো চলুন প্রথমে একটু জুম আউট করে বড় ছবিটা দেখি, কিভাবে আমাদের দেশের আইটি সেক্টরটা একটা গ্লোবাল প্লেয়ার হয়ে উঠছে সে গল্পটা একটু বোঝা যাক। একটা সময় ছিল যখন আমাদের আইটি সেক্টর মূলত দেশের মধ্যেই কাজ করত, কিন্তু এখন এটা একটা গ্লোবাল কন্টেন্ডার, মানে বিশ্বমঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী। সত্যি বলতে এটা এখন আমাদের অর্থনীতির অন্যতম পাওয়ারফুল একটা ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন ফরেন কারেন্সি আসছে, তেমনি হাজার হাজার মানুষের কাজের সুযোগও তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে এত বড় বড় কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এই আইটি কোম্পানিগুলো আসলে চলে কিভাবে, এদের বিজনেস মডেলটা ঠিক কি? একজন ইনভেস্টর হিসেবে কিন্তু এই বেসিক জিনিসটা বোঝাটা খুব জরুরি। চলুন একদম সহজ করে ব্যাপারটা বুঝে ফেলি। দেখুন, আমাদের দেশের বেশিরভাগ আইটি কোম্পানি কিন্তু কোনো ফিজিক্যাল জিনিস মানে হার্ডওয়্যার বিক্রি করে না, তারা বিক্রি করে সার্ভিস, তাদের মেধা, তাদের স্কিল। আর এখনকার সবচেয়ে জনপ্রিয় মডেলটা হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সাস। মানে ব্যাপারটা এমন যে তারা একবার সফটওয়্যার বিক্রি করে থেমে যায় না, বরং কাস্টমাররা প্রতি মাসে বা বছরে একটা সাবস্ক্রিপশন ফি দেয়। এতে কি হয়, কোম্পানির একটা রেগুলার স্টেবল ইনকাম আসতেই থাকে। আর এই বিজনেস মডেলের সবচেয়ে মজার বা বলা ভালো সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো ফরেন এক্সপোজার। ব্যাপারটা কি? সহজ কথায়, ইনকাম আসছে ডলারে কিন্তু খরচ হচ্ছে টাকায়। ভাবুন তো, কর্মীদের বেতন, অফিসের ভাড়া সব খরচ হচ্ছে টাকায়, আর ক্লায়েন্টের কাছ থেকে বিল আসছে ডলারে। এটাই কিন্তু পুরো খেলার একটা বড় অংশ। চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা কোম্পানি $1000 একটা ডিল সাইন করল। তখন $1 সমান ছিল 85 টাকা। তো তাদের আয় হওয়ার কথা 85,000 টাকা, তাই না? কিন্তু কাজ শেষ করতে করতে ডলারের দাম বেড়ে হয়ে গেল 117 টাকা। এখন তারা সেই একই $1000 জন্য কত পাচ্ছে? 1,17,000 টাকা। কোনো বাড়তি খাটুনি ছাড়াই শুধু কারেন্সি রেটের কারণে লাভটা কতখানি বেড়ে গেল চিন্তা করুন। ওকে, এতক্ষণ তো আমরা বেসিক বুঝলাম। এবার চলুন একদম আসল জায়গায় হাত দেওয়া যাক। মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটা আইটি কোম্পানিকে বিশ্লেষণ করতে গেলে ঠিক কোন কোন জিনিস বা মেট্রিক আমাদের দেখতে হবে। এটাকে বলতে পারেন একজন ইনভেস্টরের টুলকিট। এই টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি টুলটার নাম হল কনস্ট্যান্ট কারেন্সি গ্রোথ বা সংক্ষেপে সিসি গ্রোথ। এটা কি করে? এটা কারেন্সি রেটের ওঠানামার প্রভাবটাকে বাদ দিয়ে কোম্পানির আসল পারফরম্যান্সটা দেখায়। মানে ডলারের দাম বাড়ার কারণে যে লাভটা হয়েছে সেটাকে আলাদা করে দিয়ে শুধু বিজনেসের কোর গ্রোথটা আমাদের সামনে তুলে ধরে। এটাই কোম্পানির আসল শক্তি মাপার সেরা উপায়। ধরুন একটা কোম্পানির রিপোর্টে দেখাচ্ছে তাদের গ্রোথ হয়েছে 17%। ওয়াও, তাই না? কিন্তু যখন আমরা সিসি গ্রোথ দেখলাম তখন পাতা চলা আসল বিজনেস গ্রোথ মাত্র 11%। তাহলে বাকি 6% কোথা থেকে এলো? ওটা এসেছে ডলারের দাম বাড়ার কারণে। সুতরাং ব্যবসার আসল স্বাস্থ্য বুঝতে হলে রিপোর্টেড গ্রোথের পেছনে লুকিয়ে থাকা এই সিসি গ্রোথটা দেখাটা মাস্ট। এর পরের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো অর্ডার বুক। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা একদম সহজ। ভাবুন তো একটা বেকারির কথা। তাদের কাছে আগামী সপ্তাহে কটা কেকের অর্ডার আছে তার একটা লিস্ট থাকে, তাই না? ওটাই তাদের অর্ডার বুক। এটা কিন্তু তাদের আজকের সেল না, এটা হলো ভবিষ্যতের কনফার্মড সেল। আইটি কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই। অর্ডার বুক দেখলেই বোঝা যায় সামনে তাদের হাতে কতটা কাজ আর কতটা আয় আসতে চলেছে। আর এই অর্ডার বুকের সাথেই জড়িত আরেকটা জরুরি বিষয় হল বুক টু বিল্ড রেশিও। ধরুন কোনো কোম্পানির এই রেশিও হল 0.1.2। এর মানে কি? এর মানে হলো তারা 100 টাকার কাজ ডেলিভারি দিলে নতুন করে 120 টাকার অর্ডার পাচ্ছে।
সোজা কথায় কাজ শেষ হওয়ার চেয়ে নতুন কাজ আসছে আরও বেশি গতিতে। এটা মার্কেটে তাদের সার্ভিসের যে কী পরিমাণ ডিমান্ড সেটার একটা সলিড প্রমাণ। এরপর আসি ক্লায়েন্ট গ্রোথে। নতুন ক্লায়েন্ট পাওয়া তো যে কোনো ব্যবসার জন্যই লাইফলাইনের মতো, কিন্তু আইটি সেক্টরে শুধু ক্লায়েন্টের সংখ্যা গুনলেই হবে না, দেখতে হবে ক্লায়েন্টের কোয়ালিটি। মানে ছোট ছোট 10টা ক্লায়েন্টের চেয়ে একজন বড় হাই ভ্যালিউ ক্লায়েন্ট পাওয়া অনেক বেশি জরুরি। তাই খেয়াল রাখতে হবে প্রতি বছর $1 মিলিয়ন বা $10 মিলিয়ন বিল করে এমন বড় ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে কিনা। আর সবশেষে যে মেট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাট্রিশন রেট। সহজ করে বললে কতজন এমপ্লয়ি চাকরি ছেড়ে চলে যাচ্ছে সেই হারটা। মনে রাখতে হবে আইটি কোম্পানির আসল অ্যাসেট কিন্তু তাদের বিল্ডিং বা কম্পিউটার না, তাদের আসল অ্যাসেট হলো তাদের ট্যালেন্টেড কর্মীরা। তাই অ্যাট্রিশন রেট যদি বেশি হয় তার মানে কোম্পানিকে বারবার নতুন লোক নিয়োগ আর ট্রেনিংয়ের পেছনে অনেক টাকা খরচ করতে হচ্ছে, আর এই খরচটা সরাসরি কোম্পানির প্রফিটকে কমিয়ে দেয়। তাই ডিএসসিতে কোনো আইটি কোম্পানিতে ইনভেস্ট করার আগে তাদের অ্যাট্রিশন রেট কেমন সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তো এতক্ষণ তো আমরা শুধু সম্ভাবনার কথা বললাম, কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও থাকে, তাই না? একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আমাদের ঝুঁকিগুলো সম্পর্কেও একদম পরিষ্কার ধারণা রাখতে হবে। চলুন এবার আইটি সেক্টরের রিস্কগুলো নিয়ে কথা বলা যাক। সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা হলো জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন বা ভৌগোলিক কেন্দ্রীকরণ। মানে আমাদের বেশিরভাগ আইটি কোম্পানির আয়ের সিংহভাগ প্রায় 60% আসে শুধু একটা দেশ থেকে, আমেরিকা। এখন ভাবুন কোনো কারণে যদি আমেরিকার অর্থনীতি খারাপ হয় বা সেখানে মন্দা দেখা দেয়, তাহলে কি হবে? এর সরাসরি একটা বড় ধাক্কা এসে লাগবে আমাদের কোম্পানিগুলোর উপর। আর এই কনসেন্ট্রেশন রিস্ক কিন্তু শুধু দেশভিত্তিক হয় না, এটা 3 রকমের হতে পারে। 1, যেটা আমরা বললাম রিজনাল বা অঞ্চলভিত্তিক। 2, ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, মানে যদি কোম্পানির বেশিরভাগ ইনকাম মাত্র 2-1 জন বড় ক্লায়েন্টের কাছ থেকে আসে, তাহলে যে কোনো একজন ক্লায়েন্ট চলে গেলেই কিন্তু বিপদ। আর 3 নম্বর হলো সেক্টরাল কনসেন্ট্রেশন। ধরুন একটা কোম্পানির সব ক্লায়েন্টই ব্যাংকিং সেক্টরের। এখন যদি ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা হয় তাহলে ওই আইটি কোম্পানির ব্যবসাও বসে যাবে। এরপর আসি কারেন্সি ফ্লাকচুয়েশনে। আমরা আলোচনার শুরুতেই দেখেছিলাম কিভাবে ডলারের দাম বাড়লে কোম্পানিগুলোর লাভ হয়, কিন্তু এই ব্যাপারটা একটা ডাবল এজড সোয়ার্ড বা দুইধারী তলোয়ারের মতো। মানে এর উল্টোটাও তো হতে পারে, তাই না? যদি কোনো কারণে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হতে শুরু করে, তখন কিন্তু ওই ডলারের ইনকাম টাকায় কনভার্ট করলে আগের চেয়ে কম টাকা পাওয়া যাবে, আর তাতে সরাসরি প্রফিটে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়াও আরও 2টো বড় রিস্ক মাথায় রাখতে হবে। 1, টেকনোলজিক্যাল অবসোলেসেন্স, মানে প্রযুক্তি এত দ্রুত পাল্টাচ্ছে, যেমন ধরুন এআই, অটোমেশন, এর সাথে যারা তাল মেলাতে পারবে না তারা কিন্তু দৌড়ে পিছিয়ে পড়বে। আর 2, সাইবার সিকিউরিটি। আজকের দিনে একটা বড় সাইবার অ্যাট্যাক একটা কোম্পানির শুধু সুনামি না, তার পুরো আর্থিক ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে। তাহলে সব আলোচনার শেষে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? প্রযুক্তি তো আলোর গতিতে ছুটছে। এই অবস্থায় একজন ইনভেস্টর হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কোন কোম্পানিগুলো এই পরিবর্তনের স্রোতে ভেসে না গিয়ে বরং এটাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য তৈরি? এই প্রশ্নের উত্তরটা যে যত ভালোভাবে খুঁজে বের করতে পারবে, তার জন্য সঠিক বিনিয়োগের রাস্তাও ততটাই সহজ হয়ে যাবে।